নমস্কার, হ্যাপি সানডে, শুভ রবিবার। সবাইকে আমার ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। গতকাল 9 আগস্ট 2025, গত বছর ঠিক ওই দিনটিতে, আমি গতকালের কথা বলছি, আরজিকর রাধা গোবিন্দ সরকারি হসপিটাল, সুপার স্পেশালিস্ট হসপিটাল কলকাতার মধ্যরাতে, সবাই জানি সর্বজন বিদিত, সারা পৃথিবীতে নিয়ে বিক্ষোভ হয়েছিল। একজন অভয়া বলুন বা তিলোত্তমা বলুন, নামটা তো আইনত বলা যাবে না, একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি, এমবিবিএস, মেধাবী, দক্ষ একজন মহিলা ডাক্তার মধ্যরাতে 9 আগস্ট 2024, মানে 9 তারিখ 2024 সাল, 9 আগস্ট 2024 সাল, ওই তারিখে নৃশংসভাবে এই মহিলা ডাক্তারটিকে ধর্ষণ করে তাকে নৃশংসভাবে খুন করা হয়। একজন নিরীহ মহিলা ডাক্তার, দেশ তো একজন সুদক্ষ ডাক্তারকে হারালো। অতীব ভদ্র, একদম মধ্যবিত্ত পরিবার থেকে আসা, আজকে তার বাবা, তার মা হাহাকার করছে, কাঁদছে। সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এখনো পর্যন্ত সিবিআই এর মতো কেন্দ্রীয় সরকারের সিবিআই তদন্ত করেও এখনো প্রকৃত হত্যাকারীদের ধরতে পারেনি। এত বড় একজন ডাক্তার, এত ভালো একজন ডাক্তারকে আমরা হারালাম। সার্থক ঘা পড়েছিল বলেই তাকে মেরে দেওয়া হলো। এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদেরকে আমি খুব কুর্নিশ করি আমি সেই সব নাগরিকদের যারা পথে নেমে রাত জেগে এর প্রতিবাদ করেছেন। গতকাল 9 আগস্ট 2025 সাল, একদম মুখ্য প্রশাসনিক কেন্দ্র, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বসেন, অফিস দপ্তর, তার অভিযান হয়েছিল। সেখানে দেখা গেল রাজ্য পুলিশের যে ট্রেনিং দেখাচ্ছিল, খানিকটা দেখছিলাম আমি টিভিতে, মনে হচ্ছে বোধহয় পাকিস্তানের কোনো জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। যেরকম ট্রেনিং দেখাচ্ছিল, ট্রেনিং নিচ্ছিল, কয়েক মিনিটের ট্রেনিং কলকাতা পুলিশ। যাই হোক, তারপরে তো প্রচুর লোক, হাজার হাজার লাখও হতে পারে, নবান্ন অভিযানে গিয়েছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছিল, সাঁতরাগাছি এবং পার্ক স্ট্রিটের কাছে। এমনকি সেই মহিলা ডাক্তার অভয়া বলুন বা তিলোত্তমা বলুন, তার মাকে এবং বাবাকে পুলিশ মেরেছে আর মাথা ফুলিয়ে দিয়েছে, সেটা পরিষ্কার দেখাচ্ছিল। টিভিতে দেখছিলাম আমি, দূরদর্শন যে চ্যানেলে, মাথার কপালে একটা কোনায় পুলিশের আর লাঠিতে ফুলে গিয়েছে। তার মধ্যে হয়তো কিছু অপরাধী, এই হত্যাকাণ্ডের অপরাধী ঘুরে বেড়াচ্ছে, আর কয়েকটা এখন জেল হাজতে আছে। একটাতে জামিন পেয়েছে, একটাতে জামিন পায়নি। প্রাক্তন অধ্যক্ষ আরজিকর সুপার স্পেশালিস্ট সরকারি হসপিটালে। তো এর তো অনেক ইতিহাসের আগেও আমি করেছি, আপনারাও পড়েছেন, পেপার, পত্রিকায়, টিভিতে দেখেছেন, যেরকম একজন ডাক্তার পেশায় থেকে আর তার চালাচামুন্ডা কীভাবে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে, শুধু কলকাতা নয়, কীভাবে দাদাগিরি করেছে, অনৈতিকভাবে কাটমানি নিয়েছে, তোলাবাজি করেছে যেসব ডাক্তার স্টুডেন্টরা পড়তে গেছে তাদের উপরে। তারপর আরও কিছু অনৈতিক কাজ হয়েছে। গভীর রাতে পার্টিতে মহিলা ট্রেইনি ডাক্তারদেরকে দিয়ে মদ পরিবেশন করা হয়েছে, এসব ছবিও বেরিয়েছে, ভিডিও বেরিয়েছে, যদিও আমি এর সত্যতা যাচাই করতে পারিনি, কিন্তু এগুলো চ্যানেলে দেখানো গেছে, মানে দেখানো হয়েছে। তার প্রতিবাদে গতকাল মানে একটা বিরাট
জমায়েত হয়েছিল। এখন যারা শুভবুদ্ধি সম্পন্ন তারা গেছে, আর যারা মনে করছে না ও গেলে আমি যাব না, অচ্ছুত, তাদের কথা ছেড়ে দিন। তারা ওইসব ধান্দাবাজ রাজনৈতিক দল বলুন বা যাই বলুন, এটার বিবেক অনুযায়ী প্রত্যেকটা মানুষ পথে নেমেছে, নামা দরকার। কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না, একদম সাধারণ নাগরিক সমাজ এই তকমা নিয়ে কিন্তু জুনিয়র ডাক্তাররা, সাধারণ নাগরিকরা, বুদ্ধিজীবীরা, কিছু বুদ্ধিজীবী, আগেকার সে বুদ্ধিজীবী নয়, তারা সব মুখ কুলি পেটে বসে আছে, আর কিছু ধরুন নেতা নেত্রী ছিল, তারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে যায়নি। তো কালকে সেই মিছিলে কিন্তু এই তিলোত্তমা বা অভয়া মহিলা ডাক্তারের বাবা মা উপস্থিত ছিলেন এবং তারা পুরো মিছিলটাতে তারা হেঁটেছেন। তাদের উপরে পুলিশের কোনো লাঠিচার্জ করেছে। যাই হোক, সেই বিচারটা আপনারাই করবেন। তারপরে কি হলো, সরকারি হাসপাতালগুলিতে কোনো নিরাপত্তারক্ষী ছিল না, থাকতো না, যে যেরকম পারে ঢুকে যেত। আর রোগী অসুস্থ হলে যদি আপনার প্রভাব প্রতিপত্তি থাকে, যদি আপনার টাকার জোর থাকে, তাহলে আপনি ভালো বেড পেয়ে যাবেন। আপনার জন্য একজন জায়গায় 6 জন চলে আসবে রুগীকে ট্রলি দিয়ে নিয়ে যাওয়া, নতুবা কিন্তু আপনি ট্রলি নিয়ে যাওয়ারও পাবেন না লোক। আপনাকে নিজেকে, আপনার অসুস্থ রোগীকে বা রোগিণীকে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবে। আর এরকম ঘটনাগুলো ঘটেছে, যেগুলো শোনা গেছে, অভিযোগ আছে, যে ওই ট্রলি পেতে গেলেও আপনাকে সেই গ্রুপ ডি স্টাফদের, সুইপারদের বা ম্যাথরদের বা যারা এই দায়িত্বে থাকে তাদেরকে 100-200 টাকা ঘুষ দিতে হয়েছে, তবে আপনি ট্রলিটা পাবেন, নাহলে আপনার স্টাফ বলে দেবে ট্রলি নেই। তারপরেও একজন প্রতিবেদক বা একজন সাংবাদিকের লেখা, গভীর রাতে এখনো পর্যন্ত এই সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা পরিস্থিতিটা কি, সেটা বিষয়ে আপনাদের একটু আমি বলতে চাই। যে রাত তখন 1:45, এই 2-3 দিন আগেকার কথা বলছি আপনাকে, যে এক রোগীর পরিজন হিসেবে ঢোকার ভান করে 2 যুবক অনায়াসে উঠে গেলেন কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডের 3 তলায়। কোনো চেক আপ নেই, কোনো জিজ্ঞাসাবাদ নেই, আননোন, আদৌ তারা রোগীর পরিজন কিনা দেখার কেউ নেই। এরপরে আসছে ব্যাপারটা, ঘটনাটা কি হয়েছে। কেউ জিজ্ঞাসা করলেন না কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কিছু চাই কিনা, কেন যাচ্ছেন, কি পরিচয়পত্র, কোনো বালাই নেই। কলকাতার মেডিকেল কলেজ, বিখ্যাত মেডিকেল কলেজ, একটু দূরে সাদা পোশাকে পুলিশকর্মী ফোনে স্ক্রিনে ডুবে ফোন ঘাটছেন, আর পাশেই একজন ওই সিভিক ভলেন্টিয়ার, থোর বুড়ি খাড়া বুড়ি থোর, কখনো দাদা হয়ে যান, মাস্তান হয়ে যান, কখনো আবার পরিত্রাতা হিসেবেও আসেন, সেগুলো সংখ্যায় খুব কম। ওই একজন সিভিক ভলেন্টিয়ার আছেন ওখানে নামে মাত্র, কানে সেই সিভিক ভলেন্টিয়ারও কি করছেন, কানে ওই হেডফোন গুঁজে গান শুনুক বা যাই শুনুক, মুখে খুব সুন্দর একদম পরিতৃপ্তির হাসি, অথচ ডিউটিতে মন নেই। যে জন্য তারা ওখানে আছেন সেই দিকে কোনো মন নেই, মনোযোগ নেই, কর্তব্যপরায়ণ বলা যাবে না মনে হয়। আর ঠিক অথচ দেখুন, ঠিক ওই সময়তে, তখন প্রায় রাত 1:45, মেডিকেল কলেজ সরকারি হসপিটাল কলকাতায়, তার ঠিক পাশেই সেখানে কর্তব্যরত একজন মহিলা ডাক্তার চিকিৎসক ছিলেন। কোন নিরাপত্তা নেই, কিন্তু যে কোনো সময় সেই আর্যিকরের ঘটনা ঘটে যেতে পারত বা পারে। কি শিক্ষা পেলাম আমরা, আর প্রশাসন বা কি শিক্ষা নিলেন, আর কি ব্যবস্থা নিলেন? এটা কোনো কাল্পনিক দৃশ্য নয়। 18 জুলাই রাত 18 জুলাই, এটা 1:40 একটা বাস্তব ছবি।
কলকাতার মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ভবনে একজন রিপোর্টার, একজন সংবাদপত্রের প্রতিবেদক এবং তার চিত্র সাংবাদিক, ফটোগ্রাফার, সহকর্মী সেখানে নিছকই আগন্তুক হওয়া সত্ত্বেও তাদের ন্যূনতম বাধার সামনে পড়তে হয়নি। কারণ ওই যে বললাম, ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা। তারা কারা? হ্যাঁ, ফটোগ্রাফারের হয়তো হাতে ক্যামেরা আছে, দেখে মনে হচ্ছে সাংবাদিক, কিন্তু কেন, কি জন্য এসছে, এইটুকু তো ন্যূনতম জিজ্ঞেস করবে, সেটা পর্যন্ত জিজ্ঞেস করা হয়। এটা হচ্ছে আমাদের কলকাতার ওই মানে হসপিটালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু 8 বছর আগে এই 9ই আগস্ট একটা দুর্ঘটনা ঘটে গেছিল। এইবার দেখুন ব্যাপারটা, যে আরও একটা 9ই আগস্টের দোরগোড়ায় দাঁড়িয়ে তাই প্রশ্ন উঠেই যায় যে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের দায়িত্ববোধ নিয়ে। তুমি যেই হও, অন্তত জিজ্ঞেস তো করা উচিত, সেখানে একজন থাকবে তো, যে আপনি কেন যাচ্ছেন, সেইটা জিজ্ঞেস করার মতো ওখানে কেউ ছিলেন না। এটা একদম মধ্যরাত্রের ঘটনা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা 1 বছর হবে এই গতকাল চলে গেল 9ই আগস্ট 2025 সাল। রাজ্য জুড়ে টানা বিক্ষোভের পরে অভিযুক্ত একজনের শাস্তিও হয়। আন্দোলনকারী চিকিৎসকরাও কাজে ফেরেন। অভিযুক্ত মাত্র একজনের, সেই সঞ্জয় রায়, একদম লম্পট, মদখোর, না যত রকম তার সম্বন্ধে বলা যায় আর কি। তাকে পুলিশ বা সিবিআই বা কলকাতা পুলিশ, রাজ্য সরকারের পুলিশ তাকে ধরে জেল হাজতে পুরেছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কখনো কখনো সে বলে পাগলের মতো যে আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। আর এই জড়িত নয় তো নামগুলো বলো, সেটা তো সারা আমজনতাও জানে যে জড়িত তুমি একা নও, অবশ্যই তুমি জড়িত, তোমাকে সিসিটিভিতে দেখা গেছে। কিন্তু বাকি অভিযুক্তদের সিসিটিভিতে দেখা যায়নি। এও একটা রহস্য। একজন মাতাল সিভিক ভলেন্টিয়ার, যে আবার একজন পুলিশের সাব ইন্সপেক্টরের সহায়তায় পুলিশ ব্যারাকে আবার ঘুমাতো, সাধারণ সিভিক ভলেন্টিয়ার, পুলিশের বাইক নিয়ে আবার সে চলাফেরা করত এবং বিভিন্ন খারাপ জায়গায় তার যাতায়াত ছিল। তাকে ধরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কিন্তু তার সঙ্গে যারা ছিল বা এই ঘটনার সঙ্গে যারা জড়িত, এখন তারা একজন ধরা পড়েন। আর যে ধরা পড়ে জেলে আছে 2-1 জন, তারা এই ঘটনার সঙ্গে, মানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণ এখনো পর্যন্ত উত্থাপন হয়নি বা প্রমাণিত হয়নি, কিন্তু অন্য কাজে, অনৈতিক কাজে, তোলাবাজি কাজে বা দুর্নীতি কাজে হাসপাতালে প্রভাব খাটিয়ে তাদের বিচার চলছে। এবং এদের লাজ লজ্জা বলে কিছু আছে বা সমাজে মুখ কি করে দেখা আমি জানি না। এত বেতন পায় একটা সরকারি প্রিন্সিপাল বা একজন সরকারি ডাক্তার, যথেষ্ট ভালো কামাই আছে, বেতন আছে। উপরি বলতে প্রাইভেট প্র্যাকটিসেও ভালো টাকা আছে, বিধিনিষেধ না মেনে। আইনত সরকারি ডাক্তার প্র্যাকটিস করতে পারেন না, কিন্তু করেন। আমাদের দেশের আইন যেমন আছে তার ফাঁকও সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে। তবুও তারা এসব অনৈতিক কাজে করেছে। আর কিছু বাইরে হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তার প্রভাব প্রতিপত্তি আছে, মাথার উপরে ফাদার গডমাদার যেই হোক আছে একজন। আর 1 বছর প্রচুর আন্দোলন হয়েছে, প্রচুর নাগরিক, প্রচুর ডাক্তার, জুনিয়র ডাক্তার আন্দোলন করেছে, সারা রাত জেগে অনশন করে, অসুস্থ হয়ে জীবন মরণ মানে বাজি রেখে তারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছে। জিনিসটা কেউ ভুলে যায়নি, সবারই মনে আছে। কিন্তু এখন পর্যন্ত কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, কেন হচ্ছে জানি না, সেটা আপনারাই বলতে পারবেন।
ইনবক্সে আপনাদের মতামত জানাবেন। এবার দেখুন ব্যাপারটা যে আন্দোলনকারী চিকিৎসকরাও গতকাল 9 আগস্ট 2025 সালে আন্দোলনে ছিল অন্য নাগরিকদের সঙ্গে, এবং সেই অভয়া বলুন বা তিলোত্তমা ধর্ষিত হয়ে খুন হয়ে যাওয়া মহিলা ডাক্তারের বাবা এবং মা ছিলেন। মার খেয়েছেন, মাথা ফুলিয়েছে, মাথায় ফুলে এইখানটা কপাল এখানে আলু হয়ে গেছে, হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য, অসুস্থ বোধ করেছেন। আর যে অভিযোগগুলো করা হয়েছে যে বাবাকেও মারা হয়েছে, পুলিশ মেরেছে। আর সেই আন্দোলনকে তো বেশি দূর মানে নবান্ন পর্যন্ত মুখ্য যে দপ্তর মুখ্যমন্ত্রী সেখানে যেতে দেওয়া হয়নি। তবে একটা জাগরণ যে হয়েছে 1 বছর পর সেটা দেখা গেল, মালুম পড়ল। তারপরেও আমাদের তথাকথিত আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষিত সচেতন নাগরিকরা ভোট কাস্টিং করে। সে করতেই পারে, নিজের পছন্দ অপছন্দ নিয়ে স্বার্থ তার মধ্যে জড়িয়ে আছে। কি পাচ্ছি, কি পেয়েছি, আর তারপরে কি পেলাম না সেটা তো আলাদা কোটাতে যাবে। তারপরে এই মৃতা মহিলা ডাক্তারের সতীর্থ চিকিৎসকদের তোলা মূল প্রশ্নটার সমাধান যে এখনো অধরা, তা এখনো যে অধরা সেটা হলো যে রাতের হাসপাতাল ঘুরলে অনেকটা স্পষ্ট হয়ে যায়। হাসপাতালে রাতের নিরাপত্তা আজও শুধুই কাগজে কলমে, কিচ্ছু নেই। সেই আর্জি করে একটা মব হয়েছিল, কিছু জানা পরিচিত ক্রিমিনাল, হয়তো কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট হবে, ঢুকে ভাঙচুর করে দেওয়া হয়েছিল। প্রমাণ লোপাট তো সেদিনই হয়ে গিয়েছিল, ওই 9 আগস্ট 2024 সাল। যে যেরকম পেরেছে, পুলিশ কোনো প্রোটেকশন নেয়নি, সেটাকে লকও করেনি। প্রভাবশালীরা, সে ডাক্তারটার মধ্যে আছে, আবার একজন কলকাতা পুলিশের একজন আধিকারিক, আবার একজন সে ডাক্তার বা টাইপিস্ট, যাই হোক কি পদে আছেন জানি না, তাকে ফরেন্সিক বিশেষজ্ঞ বলে চালিয়ে দিলেন, যেগুলো ক্যামেরায় উঠেছিল আর কি। কাকে আড়াল করতে করা হয়েছিল, কেন এতগুলো লোক সেদিন ওখানে হাজির হলেন যেখানে খুন করে দেওয়া হচ্ছে ঠিক সেই স্পটে? কারণ একটাই, লোপাট করে দেওয়া প্রমাণ। কারণ এই মহিলা ডাক্তারটি নির্ভীকভাবে 27 থেকে 28 ঘন্টা ডিউটি করতেন, তাকে ডিউটি করানো হতো, নাইট ডিউটি। অপরাধ কি? সে অন্যায়গুলো জেনে গিয়েছিল, অন্যায়গুলো জানতে পেরে প্রতিবাদ করেছিল, সেই জন্য তাকে মেরে দাও, দুনিয়া থেকে সরিয়ে দাও। টাকা দাও, মোটা টাকা দাও, তোমাকে পরীক্ষা দিতে হবে না, পাশ করে যাবে। এরকম তো আরো অনেক কিছু আছে। মানে ডাক্তাররাও যে পেশাতে থেকে এরকম ধরনের কাজ করে, সেটা এই ঘটনার পর থেকে জানা গেল। যাক, এটা তার বিচার হবে কিনা আমি জানি না, হলে ভালো, আর না হলে তার প্রতিদান বা তার প্রতিফল কীরকম হয় সেই অপেক্ষায় আমরা সকলেই আছি। যেহেতু নিজের ঘরের মা বোনদের কিছু ক্ষতি হয়নি, তো তার জন্য গায়ে অতটা লাগবে না। যখন হবে কোনোদিন, তখন টের পাবে যে একজন অসহায় বৃদ্ধ বৃদ্ধা বাবা মা, একমাত্র মেয়ে, সে আবার ডাক্তার, মেধাবী, আর 1 বছর পর হয়তো সে পূর্ণাঙ্গভাবে এমডি হয়ে বেরিয়ে আসতেন। তাকে হারানোর কি শোক, কি দুঃখ, কি কষ্ট তখন বোঝা যাবে। এবার যেটা হলো যে
এমার্জেন্সি বিল্ডিং এর মেন গেটের পাশে বসে থাকা সাদা পোশাকের পুলিশ কর্মী চোখ এড়িয়ে কিছুটা এগিয়ে ঠিক বাঁ দিক থেকে ডান দিকে লম্বা করিডর, মাঝে উপরে ওঠার সিঁড়ি আর লাগোয়া লিফট। করিডোরের বাঁ দিকে বেসরকারি সংস্থার জনাতিনের নিরাপত্তা রক্ষী, দুজন অপরিচিত মানুষ তিনতলার এমার্জেন্সি ওটির সামনে চলে গেলেও কেউ কিছু বলেননি। সেই নিরাপত্তা রক্ষীরও মুখ তুলে বা চোখ তুলেও দেখেনি। এই হচ্ছে রাতের সরকারি হসপিটালগুলোর নিরাপত্তা ব্যবস্থা। রাতে ডিউটিতে থাকা চিকিৎসকরা বিলক্ষণ জানে যে এমার্জেন্সি ওটির বাইরেরটা তাদের কাছে কতটা আতঙ্কের। সত্যি তাই, ডেফিনেটলি যে কোনো মুহূর্তে কিছু অঘটন ঘটে যেতে পারে, আটকানোর কেউ নেই। আর ওই হাতে লাঠি নিয়ে সিভিক ভলেন্টিয়ার 2-3 জন, হাজার হাজার মব যদি হয়, আটকাতে পারবে? এগুলো জানি না জেনে শুনেই করা হয়েছে বা কেন করা হয়েছে, যারা করেছে তারাই বলতে পারবে, কারণ তাদের তো কোনো ক্ষতি হয়নি। আর্থিক দিক দিয়ে তারা যথেষ্ট প্রতিষ্ঠিত, কষ্ট করে তাদের আর ভবিষ্যতে চিন্তা করার দরকার হবে না। যা কামিয়েছে 14 পুরুষ বসে খাবে, সে কামানোর ব্যবস্থা অবশ্য জনগণই করে দিয়েছে, সেটা কোনো কথা নয়। আর রাতে যদি রোগীর পরিজনদের সঙ্গে থাকা আত্মীয়দের বা আত্মীয় স্বজনরা যারা রাত কাটায় হাসপাতালে, যাদের পরিজনরা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসারত, তাদের অশান্তি পাকানোর কেন্দ্রস্থল কিন্তু ওই জায়গাটা, যে জায়গাটা স্পটটার কথা আমি এই মুহূর্তে বললাম। আর গোলমাল ভাঙচুরের উদাহরণ তো আমরা দেখেছি, আছে। কজন ধরা পড়ে, কজন শাস্তি পায়, সেটা তো হাতে গুনতি হিসাবের মধ্যে। আর কিছু প্রভাব আছে, অন্যায় করলেও ছাড়া পেয়ে যায়, ভবিষ্যতে হয়তো পেয়ে যাবে যদি এরকম চলতে থাকে আর কি। কিন্তু আশ্চর্য কি জানেন, যে সেখানে পুলিশ তো দুরস্ত, একজন বেসরকারি নিরাপত্তা রক্ষীও নেই। কি অবস্থা দেখুন। ওটিতে ডিউটিতে ছিলেন এক মহিলা চিকিৎসক, বাইরে বেরিয়ে রোগীর পরিজনদের সঙ্গে কথাও তিনি বলছিলেন। পাশে একটি ঘরে অন্য চিকিৎসকরাও ছিলেন, তাদের রেস্টরুমটাও সেখানে, কিন্তু নিরাপত্তা নেই। কিন্তু কোনো নিরাপত্তা রক্ষী নেই কেন? এই প্রশ্নে চিকিৎসকরা মুখে প্রত্যাশিত প্রশ্ন, উত্তর দিতে গেলে চাকরি চলে যাবার ভয় আছে, তাই পরস্পরের মধ্যে মুখ চাওয়াচাই করলেন। এরকম প্রশ্ন যখন প্রতিবেদক বা সাংবাদিক করলেন, তখন তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করলেন, উত্তরটা কি দেব? ভাই তুই দিয়ে দে আমার হয়ে। না তুই দে, এ তো খুব প্রাসঙ্গিক প্রশ্ন, কিন্তু উত্তর দিতে গেলে আবার 7 চিন্তা করতে হবে, কোপটা এসে পড়বে। তাদের মধ্যে কেউ একজন বললেন, সেফ তো মনে হয়, জোর গলায় বলছে না, সেফ তো মনে হচ্ছে বা হয়। সেখানে উপস্থিত রোগীর আত্মীয়রা এই কথাটা শুনে মুচকি হেসে বললেন, আরজি করেও তো মনে হয়েছিল সবই সেফ, সবই নিরাপদ। সেখানে রোগীর আত্মীয় পর্যন্ত বসে আছে, অরক্ষিত জায়গা, কোনো নিরাপত্তা রক্ষী নেই সেখানে, পুলিশ তো দূরস্থ। যতক্ষণ না ঘটনা ঘটে ততক্ষণ মনে হয় যে সবই ঠিকঠাক আছে। সুন্দর বলেছেন একজন রোগীর পরিজন ওখানে ছিলেন, যখন সাংবাদিক ডাক্তারকে প্রশ্ন করেছিলেন, আর ডাক্তার যখন সেই উত্তরটা দিলেন, চিকিৎসক, সেখানে আরো কজন চিকিৎসক ছিলেন সেখানে, সেই কথা শুনে পরিজনের এই হচ্ছে রিয়াকশন, প্রতিক্রিয়া। ওই তারিখে মাঝরাতে প্রেরণের পৌঁছানো গেল, ঠিক পূর্বে নয়, আমি ভুল বললাম,
এই ঘটনাটা আমি বললাম মেডিকেল কলেজে, তার ঠিক পরে সেই দিনই ঠিক মাঝরাতে বেরোনোর পর, ভোরের দিকে মনে হয়, ভোরও হয়নি তখন, এই 2:30 হবে, পৌঁছানো গেল কলকাতা আইটি সুপার স্পেশালিস্ট হসপিটাল, কলকাতা শিয়ালদহের কাছে নীলরতন সরকার হসপিটাল, সংক্ষেপে যাকে বলা হয় NRS মেডিকেল কলেজ। সেখানকার চিত্র আরও হতাশাজনক। হাসপাতালের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে বিল্ডিংয়ে, বড় বিল্ডিং, অনেক কাজ হচ্ছে ওখানে, সব রকম ডিপার্টমেন্ট আছে, সেই বিল্ডিংয়ের ফটক ছাড়া আর কোথাও নিরাপত্তার কোনো বালাই নেই, একদম শুনশান। মানে 2:30-3টের পরের ঘটনা। এমনকি ইমার্জেন্সির সামনেও কোনো পুলিশ কর্মী পর্যন্ত নেই। ভাবুন পরিস্থিতিটা কিরকম। বেসরকারি সংস্থার একজন নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে ভিড় সামলাচ্ছেন সেই মাঝরাত পেরিয়ে যাওয়ার পর। টিকিট দেখে একজনকে ঢোকানোর ফাঁক গলে ঢুকে পড়ছেন একাধিক। হবেই তো, স্বাভাবিক। দুপক্ষই তো, এক পক্ষ ফাঁকিবাজ, একজন মাত্র সিভিক ভলেন্টিয়ার বা নিরাপত্তা রক্ষী, তার পক্ষে এতজনকে চেক আপ করে পাঠানো সম্ভব নয়। সেই একা থাকার সুযোগটা নিয়ে তার সঙ্গে আরো 2-3 জন পরিজনের আত্মীয় স্বজন ঢুকে যাচ্ছে। এটি তো হওয়ার কথা, অস্বাভাবিক কিছু নয়। আর এখানেও ঢুকতে গেলে কোনো বাধা পেরোতে হলো না বা বিপত্তি পেরোতে হলো না, মানে কোনো প্রশ্নের মুখে, কোনো জিজ্ঞাসার মুখে পড়তে হলো না। একদম অবারিত দ্বার, সে সমাজবিরোধী হোক বা ভদ্রলোক হোক। এখন কে সজ্জন আর কে অসজ্জন কোন ঘটনা ঘটলে তখন বোঝা যেত বা বোঝা যাবে। পাশের বিল্ডিং এর দুয়ারে দাঁড়ানো বেসরকারি নিরাপত্তা কর্মী ব্যস্ত তার সেই বিখ্যাত ডিউটি, মোবাইল স্ক্রিনে উনি মোবাইল দেখে চলেছে। এইটাই বোঝানোতে বললাম। এরপরে আমি আশা করব আরেকটা প্রতিবেদন আমি আনার চেষ্টা করব, এটা সবারই জানা, তাও ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজ এইটুকু। আজকে রবিবার, সকলকে ছুটির শুভকামনা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনজয় ইউর সেলফ ইন হলিডেজ।